নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে নতুনভাবে এসছি একজন নক্ষত্রকে নিয়ে। প্রিয় দর্শক, আজ নক্ষত্রর আলোর মঞ্চে আমরা পেয়েছি এমন একজন অতিথিকে, যার নাম শুধু একটি পরিচয় নয়, একটি অধ্যায়, একটি অনুপ্রেরণা। তিনি এমন একজন যার জুতো পায়ে বল না থাকলেও বাংলার প্রতিটি ঘাসে লেগে আছে তার ঘামের ইতিহাস, যিনি ভারতীয় ফুটবলকে বিশ্ব দরবারে গর্বিত করেছে নিজের দৃঢ়তা, আত্মবিশ্বাস আর নেতৃত্ব দিয়ে। তিনি শুধু মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন নন, তিনি এমন একজন যোদ্ধা যার পা থেকে বল ছিনিয়ে নিতে পারেনি সময়ও। 24 বছরের পেশাদার ফুটবল কেরিয়ারে তিনি 50টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং কোচিংয়ের জগতে বহু প্রতিভাকে গড়ে তুলেছেন তীক্ষ্ণ চোখে ও পিতৃতুল্য স্নেহে। তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ভারতীয় ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার এবং এক নীরব নায়ক, যার গর্জন ছিল কাজের মধ্যে, ভাষায় নয়। তিনি আমাদের কাছে শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি এক নক্ষত্র, যিনি নিজেই তার কেরিয়ারকে আলোকিত করেছেন, আবার অন্যদের দিশা দেখিয়ে চলেছেন। আসুন করতালির মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাই ভারতীয় ক্রীড়া জগতের প্রাণ পুরুষ সুব্রত ভট্টাচার্য মহাশয়কে। আমাদের কাছে আছেন এবং উনি আমাকে কিছু কোশ্চেন করবে, সেটা আপনারা শুনবেন। কি কোশ্চেন করবেন, এবার আপনার উপর কি কোশ্চেন করবেন সেটা আমাকে করতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আপনাদের মধ্যে জন্মছকে লেখা থাকে ভবিষ্যৎ, তাহলে কি আমি খেলোয়াড় হবার আগে থেকেই নির্ধারিত ছিল যে আমি জাতীয় দলে খেলবো? এই ভাবনাটা কিন্তু আমার বাড়ির লোকের ছিল, জাতীয় দলে খেলোয়াড় হব। কিন্তু আমি বলবো, হ্যাঁ, আপনার জন্মছকে ছিল রাজযোগ ও পরাক্রমের শক্তিশালী অবস্থান। তবে শুধু যোগ থাকলেই হয় না, যোগকে জাগাতে হয় কর্মে। আপনি সেই জাগরণ ঘটিয়েছেন, এটাই আসল কুশলতা। আপনার মধ্যে আছে সেই ডেডিকেটেড, আর আপনি এখনো সুপুরুষ। আর সত্যি কথা বলতে, আপনার ছবি প্রত্যেকটা খেলোয়াড়ের হৃদয়ে এখনো আছে। আমরা কোচ হিসেবে দেখি প্লেয়ারদের স্ট্যামিনা, ট্যাকটিক্স, বাট আপনি কিভাবে বুঝবেন কে ফাইটার? এমন একটা কোশ্চেন আমাকে করলো যে কোচ হিসাবে প্লেয়ারের স্ট্যামিনা দেখে, প্র্যাকটিস, বাট কিভাবে আমি বুঝবো যে ফাইটারকে? নিশ্চয়ই রাশিচক্রে মঙ্গল, রবি আর অষ্টম ষষ্ঠ ঘরের অবস্থান দেখে বোঝা যায় কার ভিতর লড়াই করার ক্ষমতা জন্মগত। যে মঙ্গল বলবান, সে মানসিকভাবে যোদ্ধা হয়, কেবল পেশিতে নয়, মস্তিষ্কেও। তাই নিজের মধ্যে সেই পাওয়ারটা আনতে হবে এবং এই রাশি সাকসেস পাবেই। কোন রাশির লোকেরা খেলাধুলো ভালো করে? আমাদের ক্যাম্পে তো দেখা যায় কিছু বাচ্চা দারুণ ট্যালেন্ট। ইয়েস, নিশ্চয়ই আপনি বলেছেন কোন রাশির লোকেরা। নিশ্চয়ই মেষ, সিংহ, ধনু আর বৃশ্চিক ও মকর রাশির জাতকরা সাধারণত খেলাধুলোয় খুব ভালো করে। বিশেষ করে মেষ রাশির জাতকরা অ্যাগ্রেসিভ, সিংহরা লিডার হয় আর ধনুরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে। তবে একে ব্যতিক্রম আছে, কারণ যদি দশম বা পঞ্চম ঘরে শুভ গ্রহের অবস্থান থাকে, তাহলেই কিন্তু এটা ঘটবে। অনেকে বলে শনির দশা খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ করে দেয়, এটা কি বাস্তবিকভাবে সত্যি? হ্যাঁ, যে শনির দশা খেলোয়াড়দের সব শেষ করে দেয়, কেরিয়ার, এটা কি সত্যি না মিথ্যা? নিশ্চয় আমি বলবো, শনি যখন বাধা দেয় তখন খেলোয়াড়ের আত্মবিশ্বাস, ফিটনেস বা সুযোগ সবই ভেঙে পড়ে। তবে সঠিক প্রতিকার ও মানসিক শক্তি থাকলে শনি বরং পরিণত করে। অনেক কিংবদন্তিও শনির দোষ কাটিয়ে ইতিহাস তৈরি করেছেন। তাই শনি শুধু নাশ করে না, শনি কিন্তু এগিয়েও তোলে। তাই সঠিক প্রতিকার এবং সঠিক প্রয়োগ দরকার। আপনি বলেছিলেন সময় খারাপ হলে খেলোয়াড় ছোটখাটো ইঞ্জুরি বড় সমস্যা হয়ে যায় খেলোয়াড়ের।
এর পেছনে জ্যোতিষী ব্যাখ্যাটা কি হতে পারে? আচ্ছা, স্যারের প্রশ্ন কিন্তু দারুণ। আসল কথা, দাদার সাথে আমার তো ভালো সম্পর্ক। দাদা কিন্তু দেখি দাদার যে এখনো যে একটা শক্তিশালী ভাব রয়েছে, এর উত্তর আমি আপনাকে বলব, যখন অশুভ গ্রহ ষষ্ঠ এবং অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, তখন ছোট ইনজুরিও ক্রনিক হয়ে যেতে পারে। গ্রহদোষ থাকলে প্রতিক্রিয়া হয় শরীর ও মানসিকতায়, আর সেখান থেকে আসে হঠাৎ পতন, একদম নিস্তেজ হয়ে যায়, শেষ হয়ে যায়। ট্যালেন্টেড ছেলেটা হারিয়ে গেল কেন? শুধু সিস্টেম, না তার কুণ্ডলিতেও কিছু ছিল? দেখুন, ভাগ্য যদি যোগ না থাকে, বা দশম ঘরে ছায়া গ্রহ যেমন রাহু কেতু থাকেন, তবে প্রতিভা থাকলেও স্থায়িত্ব আসে না। একটা সময়ের পর তাকেও সিস্টেমেই পিছনে ফেলে দেয়। সবসময় যে সিস্টেম ফেলে দেয় তা নয়, কিন্তু গ্রহের কিন্তু এখানে প্রভাব থাকে। বড় ম্যাচের আগে কি আপনি খেলোয়াড়দের জন্য কোনো জ্যোতিষী টোটকা দেবেন? সেটা হলো, আহ, মানে অবশ্যই, যেমন রাহু মঙ্গল দোষ থাকলে কালো সুতো, সূর্য দুর্বল হলে তামার রিং, গরুর শক্তি বাড়াতে, মানে কি, ধরুন গুরুর শক্তি আমি বাড়াতে গেলে হলুদ তিলক, তো এগুলি ছোট হলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস ও মাইন্ড ফোকাস তৈরি করে। এই ছোট্ট ছোট্ট টোটকা কিন্তু দারুণ উপকার করে দাদা। এটা একটা অন্য জিনিস, বহু খেলোয়াড় আছে তার খেলার আগে কিন্তু এই টোটকাগুলি আমার মেনে চলে। কোন গ্রহটা সবচেয়ে দরকার একজন খেলোয়াড়ের সাফল্যের জন্য? জ্যোতিষ নিয়ে অনেকটা বোঝে দাদা। সবচেয়ে দরকার হলো মঙ্গল, যেটা এনার্জি দেয়, এনার্জি। শনি হলো ডিসিপ্লিন দেয়, শনি। এবং সূর্য হলো লিডারশিপ দেয়। এই তিনটে শক্তি থাকলে খেলোয়াড় শুধু ম্যাচ জেতে না, কেরিয়ারও গড়ে তোলে, যেমন মানে আপনি করেছেন, কেরিয়ারের একদম শীর্ষে আছেন আপনি। কখনো এমন হয়েছে আপনি কাউকে দেখে বললেন যে ও বড় খেলোয়াড় হবে, আর সেটা সত্যি হলো? ও মাই গড, দারুণ কোশ্চেন করেছে দাদার। কোশ্চেন মানে একটা অভিনব কোশ্চেন। নিশ্চয়ই এগুলি আমি বলি না, তবুও বলি, হ্যাঁ, আমার অভিজ্ঞতায় বহুবার হয়েছে। যেমন কেউ তো এসেছে পেশার জন্য, কুস্তি নিয়ে, তার ভাগ্যে কিন্তু লেখা ছিল, আর আমি বলেছি তুমি মাঠে নামো, বছর দুয়েকের মধ্যে জাতীয় পর্যায়ে খেলেছে। কারণ কুণ্ডলিতে সেই আগুন ছিল, যার জন্য সে আগুনও কিন্তু মাঠের দেখিয়ে দিয়েছে এবং ধামাকাদার করে দিয়েছে, এবং খেলায় সাকসেসও পেয়েছে, এখনো খেলছে। আপনার মতে ভাগ্যকে হারানো যায়, যে একজন প্লেয়ার বিয়ের কুণ্ডলি পাল্টাতে পারে? দারুণ একটা কোশ্চেন বলেছে। সত্যি কথা বলতে দাদা, কুণ্ডলী পাল্টাতে পারে কর্মের দ্বারায়। ভাগ্য লেখা থাকে, কিন্তু কর্মই একমাত্র জিনিস যা ভাগ্যের ভাষা বদলাতে পারে। সময় খারাপ হলেও সঠিক দৃষ্টিভঙ্গি, সাধনা আর টোটকা মিলিয়ে ভাগ্যকেও জয় করা যায়। ফুটবলের মাঠেই তার শত প্রমাণ আছে। অনেক খেলোয়াড় বলে কোনো মাঠে নামলেই অশরীরী কিছু টের পায়। তান্ত্রিক দৃষ্টিতে এটা কিসের ইঙ্গিত? এটা হলো দাদা, আপনাকে আমি এই অ্যান্সারটা দেব, নিশ্চয়ই দেব। মাঠে বা জায়গায় যদি পিশাচ বায়ু বা বেতাল শক্তি থাকে, এবং খেলোয়াড়ের জন্মছকে দশম বা অষ্টম ঘরে রাহু কেতুর প্রভাব থাকে, তাহলে তারা এসব অনুভব করে। এ ধরনের জায়গা দোষযুক্ত ভূমি বা ক্রুদ তল হিসেবে তন্ত্রে চিহ্নিত আছে। তাই মাঠে খেলার আগে একজন অভিজ্ঞ বাস্তবিদ বা তান্ত্রিকের সেই জায়গাটাকে আগে ঠিক করা কিন্তু অবশ্যই দরকার, এবং করেও। অনেকে করে, হয়তো সরাসরি করে না, হয়তো আগে থেকে এগুলি ঠিক করে। কারণ বহু মাঠে খেলার আগে আমিও ডাক পেয়েছি, আমাকে ডাকে এবং বহু কিছু ঠিক করে দিয়ে আসি। ভূত আছে কিনা জানি না, কিন্তু অনেক সময় খেলোয়াড়দের একা প্র্যাকটিস করতে ভয় পায় খেলোয়াড়রা। এটা কি মানসিকতা, না সত্যিই কিছু আছে? মানে যেহেতু মাঠে সারা জীবনটা দাদা কাটিয়েছে, তো দাদা মাঠের টুকিটাকি সব কিছু কিন্তু জানে, সব জানে। এবার দাদা একদম প্রশ্নের রাশি নিয়ে এসছে আমাকে বলার জন্য। নিশ্চয়ই এটা দুটোই হতে পারে। তন্ত্রমতে কিছু জায়গায় অভিশপ্ত শক্তি আটকে থাকে। যদি কারো চন্দ্র বা রাহু দুর্বল থাকে,
তাহলে সে সেই কম্পনে আক্রান্ত হয়। একে বলা হয় গ্রহাচ্ছন্ন মানসিক সংকেত। তো তাই মানসিক যদি জোর থাকে, পাওয়ার থাকে, তাহলে অনেক বাধা কিন্তু এমনি থেকেই কেটে যায়। যাদের মানসিক দিক থেকে একটু, গ্রহ দিক থেকে একটু দুর্বল থাকে, তাহলে এই সমস্যাগুলি কিন্তু দেখা যায়। তাই গ্রহের যদি প্রতিকার করা হয় ঠিকমতো, আর এই সমস্যাগুলি আসে না এবং ভালোভাবে খেলতে পারে। আপনার মতে কোনো খেলোয়াড় কেরিয়ারে যদি হঠাৎ ভেঙে পড়ে গেল, সেটা কি কেউ তান্ত্রিকভাবে ক্ষতি করতে পারে? স্যারের তো অভিজ্ঞতা আছে, কারণ দেখেছে স্যার যে অনেক খেলোয়াড় আসছে কিন্তু তাদের ট্যালেন্ট থাকতেও তারা হারিয়ে গেছে, এবং স্যার তো নিজের হাতে শিখিয়েছে, সেই খেলোয়াড়দের তৈরি করেছে। নিশ্চয়ই এটা হয় স্যার। তান্ত্রিক জগতে মারণ ক্রিয়া নামে এক গোপন পদ্ধতি আছে, যা শত্রু দ্বারা চালানো হয় ঈর্ষা থেকে। কুণ্ডলিতে যদি শনির অশুভ দশা ও চন্দ্র দুর্বল থাকে, তবে খেলোয়াড়ের ফোকাস নষ্ট হয়, ইনজুরি বাড়ে এবং কেরিয়ার মুখ মুক্ত থুবড়ে পড়ে। তো এটা হয়। এটার জন্য বহু প্রতিকার আছে, বহু ক্রিয়া আছে এবং বহু খেলোয়াড় আছে যারা এগুলি মেনে চলে। তার মানে ঈশ্বর একটা সর্বশক্তিমান, এবং সেই ঈশ্বরকে মেনে চলা খুবই দরকার, সে যে পেশায় থাকুক না কেন। বলা হয় কিছু খেলোয়াড়ের উপর নজর লেগে যায়, এটা কি সত্যি হয়? সবাই মানে বলে যে এই যে খেলতে গিয়ে ওর এমন নজর লেগে গেছে যে ওর খেলাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নজর দোষ বা দৃষ্টি দোষ বাস্তবে একটি শক্তি। খেলোয়াড় যখন হঠাৎ ভালো করে, সকলের চোখ পড়ে, আর দুর্বল গ্রহ থাকলে তা প্রভাবিত করে। তাই তান্ত্রিক দৃষ্টিতে এটার প্রতিকার হলো বিষ্ণু কবচ, কৃষ্ণ লালা বা রুদ্রাক্ষ ধারণ। এর মাধ্যমে বহু খেলোয়াড় তাদের এই নজর দোষ থেকে বেঁচে যায় এবং ওরা অনেক ভালো প্র্যাকটিস করতে পারে এবং অনেক ভালো নাম যশ খ্যাতি নিয়ে আসতে পারে। তাই কিছু কিছু ক্রিয়া করলে যদি তাদের কেরিয়ারে লাইফে ভালো হয়, কেনই বা করব না? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাস্তু যদি কোনো স্টেডিয়ামের প্লেয়ার ঘরে খারাপ হয়, তাহলে কি আর খেলায় তার প্রভাব পড়বে? সর্ব জায়গা থেকে বাস্তুর একটা ভ্যালু আছে। তো অবশ্যই যদি দক্ষিণ পূর্ব দিকে দোষ যুক্ত হয়, তবে খেলোয়াড়ের জেদ বা শারীরিক শক্তি কমে যায়। পশ্চিমে শ্মশানের দৃষ্টি থাকলে খেলোয়াড় হতাশায় ভোগে। সঠিক বাস্তু না থাকলে মাঠেও গৃহদোষ নেমে আসে। তাই বাস্তুটা সঠিক হওয়া দরকার, এবং বাস্তু ভালো থাকলে সব দিক থেকে ভালো যায়। তাই বাস্তুটা মেনে আমাদের চলতে হয়, এবং বাস্তু মেনে যদি সব কাজ করা যায়, তাহলে সে অভিনয় হোক, খেলা হোক, নাচ হোক, গান হোক, সব জায়গা থেকে কিন্তু সাকসেস পাওয়া যায়। অনেক প্লেয়ার ম্যাচ ওঠার আগে হ্যাঁ। বিশেষ রঙের জামা বা তাবিজ বাঁধে, এসব কি সত্যি কাজ করে, না সে মানসিক ভরসা? দাদা যা বলেছে একদম একদম একদম, এটাও আমি ব্যাখ্যা বলবো। দাদার কোশ্চেনের অ্যান্সার আজকে আমি দেবই। মানে আমি আহ, একদম মানে একদম প্রস্তুত। দাদা, এর পেছনে গভীর তান্ত্রিক যুক্তি আছে। রং যেমন চেতনা যায়, যেমন ধরো লাল, দাদা লাল হলো মঙ্গল, নীল হলো শনি, তেমনি তাবিজ বা কবজে থাকে মন্ত্র চর্চিত স্পন্দন। এটা শুধু মানসিক না, শরীরের ভাইব্রেশন প্রতিক্রিয়া দেয়। তাই দাদা সব কিছুই দরকার আছে। এই যেমন তুমি আজকে যে জামাটা পরেছো, বৃহস্পতির, এটা হলুদ ইয়েলো। তো এই যে বৃহস্পতি মানে কি, একটা বৃহস্পতি ভাইব্রেশন, তুমি নিজেও জানো না দাদা, আজকের দিন না তুমি জেনে এসছো জানি না, আজকে বৃহস্পতির ভাইব, তুমি জামাটাও কিন্তু সেই ভাইব পড়েছো, মানে দারুণ একটা কম্বিনেশন। তো এই যে জায়গাগুলি, এইগুলিও কিন্তু একটা বড় ব্যাপার থাকে। মানে বৃহস্পতির জামা বৃহস্পতিবার দিন পরেছো, মানে বৃহস্পতির রং কিন্তু এটা হলুদ, এটা কিন্তু বৃহস্পতির রং। তান্ত্রিকভাবে এমন কিছু আছে আছে কি যা খেলোয়াড়ের কেরিয়ারে গতি বাড়ায়? এটাকে আমি একদম 100% হ্যাঁ বলবো, কারণ তান্ত্রিক শাস্ত্রে বিজয় যন্ত্র আছে দাদা, বিজয় যন্ত্র এবং গরুর কবচ ও কর্মবৃদ্ধি মন্ত্র আছে। তো এগুলি নির্দিষ্ট রাশিচক্র অনুযায়ী চার্জ করে ধারণ করলে খেলোয়াড় আত্মবিশ্বাস
গতি এবং প্রতিযোগিতায় জয় পেতে শুরু করে এবং তারা সাফল্য পায়, সাকসেস পায় এবং দাদা অনেক দূরে তারা কিন্তু এগোতে পারে। খেলার মাঠ কি কখনো এমন দাগ বা রেখার কারণে প্রভাবিত হয় যাকে তান্ত্রিকেরা শক্তির কেন্দ্র বলে? দারুণ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা লাখ টাকার উপরে দাম আছে। দারুণ কোশ্চেন। এমন এমন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন জীবনে মানে বহু কিছু শিখিয়ে দেয়। তারা ঠিক বলেছেন, কিছু মাঠে ভৈরব রেখা, দক্ষিণায়ন রেখা বা বিষ্ণু চক্র অজান্তে পড়ে যায়। তো এতে মাঠে চোট, হঠাৎ পরাজয় বা এক দলের উপর দুষ্ট প্রভাব পড়ে। তাই অনেক কোচ অজান্তে হলেও মাঠে গঙ্গা জল ছেটান বা লাল সুতো বাঁধেন। দাদা তুমি কি কখনো বেঁধেছো, মানে কোনো মাঠে গঙ্গা জল করেছো, ছিটিয়েছো? আমরা খেলোয়াড়ি জীবনে আমি মোহাম্মদ ইসমাল 58টা ম্যাচ খেলেছি, হুম, কেউ খেলেনি। নট ইভিন চিনি গোস্বামী, জার্নাল সিংরাও খেলেনি। কিন্তু 58টার মধ্যে আমি জিতেছি বেশি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে ভাবনাটা ভাবনাটা মানুষকে খুব উৎসাহিত করে, একটু সাহসী তৈরি করে। কেননা মানসিক জোর, মানসিক ভাবনা, মানসিক চিন্তা, এগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে সেইখানে সাফল্য আসে। একজন প্লেয়ার যদি পিতৃদোষ বা পূর্বজনের অভিযোগ নিয়ে খেলে তাহলে সেটা কি কেরিয়ার বাধা দেয়? এটা তো বাধা দেওয়ার কথাই, মানে বাধা দেবে, এটা না দিলে তো হয় না। কারণ তান্ত্রিক দৃষ্টিতে না, পিতৃদোষ বা নাগদোষ, আমরা পিতৃদোষ বা নাগদোষ বলি। পিতৃদোষ বা নাগদোষ থাকলে খেলোয়াড় কেরিয়ারে সঠিক সময় সুযোগ পেলেও টিকে থাকতে পারে না। আর গুরুজনের অভিশাপ থাকলে মনোসংযোগ ভেঙে যায়। এর জন্য পূর্ব পূজা, পিতৃতর্পণ খুব জরুরি। অনেক ছেলেরা আছে যে আমি এত ভালো খেলছি কিন্তু আমার সাকসেস পাচ্ছি না কেন? তো তখন এই জিনিসগুলি কিন্তু দাদা খুব দরকার। মানে একজন অভিজ্ঞ জ্যোতিষ, একজন তান্ত্রিক বলে দেবে যে কোথায় সমস্যা, কোথায় প্রবলেম কি আছে, এগুলি কিন্তু বলে দেয়। জ্যোতিষ বা তত্ত্ব কি শুধুই বিশ্বাস, না খেলার মতো বাস্তব জীবনের অংশ? খেলার মাঠে যেমন মানে শারীরিক প্রস্তুতি লাগে খেলার মাঠে, তেমনি জীবনের মাঠে লাগে জ্যোতিষ ও তান্ত্রিক সুরক্ষা। এটা শুধু বিশ্বাস নয়, এটা আত্মার কৌশল, মনের শক্তি আর নিয়তির চালকে বোঝার বিজ্ঞানের রূপ। সফলতার জন্য শরীর, মন আর ভাগ্য দাদা তিনটেই দরকার। তাই সফলতা পেতে গেলে আমাদের শারীরিক যেমন শক্তি দরকার, তেমন মনটাকেও কিন্তু, মানে মনের ভাইবটা দরকার, স্থিরতা দরকার এবং নিজের একটা আত্মবিশ্বাসও দরকার। আমি জিতবো দাদা, আমাকে জিততে হবে। আগে যদি সে দুর্বল হয়ে পড়ে তাহলে কি সে কি জিততে পারে? দাদা তুমি একটা কথা বলো, মানে আমি তোমাকে কাছ থেকে মানে দেখেছি তো, আমার খুব ভালো লাগে তোমাকে পার্সন হিসেবে। তুমি একজন খেলোয়াড়, আমি যতটুকু জানি খেলোয়াড় কিন্তু দাদা বাজে হয় না। খেলোয়াড়ের মধ্যে কিন্তু সততা থাকে এবং সে কিন্তু স্বচ্ছ হয়। না, দাদা খেলার মুহূর্তে যখন আমরা খেলার মুহূর্তে পৌঁছচ্ছি তখন থেকে আমাদের মধ্যে আর খারাপ কিছু পাবে না। যা কিছু ভালো আর যা কিছু জেদ, তেজ, এগুলো খেলোয়াড়দের মনের মধ্যে ভীষণভাবে ফুটে দাদা ওঠে। তো আরেকটা কথা বলবো তোমাকে, তুমি তো সাকসেস, আমি আমার আমার চোখ থেকে বা এই আমাদের জনসাধারণের চোখ থেকে বা বহু খেলোয়াড়ের চোখ থেকে মোহনবাগান ক্লাবকে দাদা তুমি একটা উচ্চ শিখরে পৌঁছে দিয়েছো এবং তুমি মানে খেলার জগতে একজন নক্ষত্র দাদা। মানে তুমি আছো এবং আমাদের হৃদয়ে তুমি সারা জীবন থাকবে। কিন্তু বহু খেলোয়াড় না ওই নেশা আসক্ত হয়ে যায়। তা তুমি কি আজও পর্যন্ত কোনো মানে নেশার কিছু নিয়েছো? কোনো বিড়ি, সিগারেট, মদ, মানে কিছু এরকম? না, 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 তা তুমি খেলোয়াড়দের জন্য কি বলবে যে এইগুলি না, নেশা? খেলোয়াড়দের যে এগুলো মানে সাবধান করে দেওয়ার জন্য একটা আমরা প্রতিবন্ধকতা তৈরি করি যে এইসব খাওয়া দাওয়া চলবে না। সিগারেট বা তোমার এই মদের যে সমস্ত কথা বলছো,
অ্যালকোহলিক জিনিসগুলো কোনো অ্যালাউ করতাম না আমরা। একদম একদম মানে আমি নিজেও কোনোদিন আমাদের দেখেছি, আমি অনেককে, আমি নাম বলবো না খেলোয়াড়দের, কিন্তু অনেককে দেখেছি, কিন্তু আমরা কোনোদিন এসবের কাছে ধারে ছিলাম না। কিন্তু এর জন্য একজন গার্জিয়ান দরকার। আমাদের গার্জিয়ান হাবিব ছিল, আমি কিছু ছেলে গার্জিয়ান ছিলাম, মানে আমিও খাবো না তোরাও খাবি না, আর এখন যদি আমিও করবো না তোরাও করবি না, এইটাই আমাদের পথে নিয়ে আসার জন্য। যে খেলাটা একটা আছে, একটা ছেলের কৃতিত্ব, তার সাথে যদি সামাজিক জীবনের এই কথাগুলো মানে, তাহলে আরো বিশাল খেলোয়াড় একদম হবে। একদম একদম দাদার কথা তার মানে বুঝলে সবাই, গার্জিয়ানটাকে শক্তভক্ত হতে হবে। গার্জিয়ান যদি নিজেই মাদকাসক্ত হয়, নিজেই খেয়ে নেয়, তাহলে তারা ছাত্রদের আর কি হবে? তাই গার্জিয়ানরা যদি ঠিক থাকে, অ্যাক্টিভ থাকে এবং এইসব বাজে জিনিস থেকে যদি দূরে থাকে, তাহলে ছাত্ররা তো একটা জায়গায় পৌঁছবে। তাই এই ধরনের মানে শিক্ষক, কোচ আজ খুব অভাব, খুব দরকার। আহ, আমাদের ওই যে জায়গাটা, খেলাটা, কেন ফুটবল খেলা আমার খুব ভালো লাগে, মানে আমি খুব ভালোবাসি, আমি দেখি, খেলি। মানে এখন কাজের চাপে হয়তো অতটা খেলা হয় না, কিন্তু খেলি। তো একটা কথা বলবো দাদা, এই ছোটখাটো মানে আঘাত লাগা, তো তুমি তো অনেক সময় মাঠে খেলতে গেছো, তুমি একটু আঘাত পেয়েছো, তুমি কি ভাবো যে যাক, একটা আঘাত পেয়েছি আর খেলবো না, আবার দেখা যাক? না না সেটা না, না, কোনোদিন আমি তো ভাবিনি। ভাবোনি? না ভাবিনি, খুব কম প্লেয়ারই ভাবে। হ্যাঁ। কেন, আঘাত যদি বৃহৎ হয় হুম। তাহলে আলাদা ব্যাপার। যদি কাউর ধরো সিনমন ক্র্যাক করে গেল, কাউর ধরো কাটলেস টিয়ার করে গেল, তাহলে তার একটা হ্যামস্ট্রিং কাউ টিয়ার হয়ে গেল, তাহলে তার একটা হতে পারে চিন্তা। ছোটখাটো আঘাতে কিন্তু তো না না, হ্যাঁ। ছোটখাটো আঘাতে আমরা কম, প্রচুর ছোট আঘাত প্রচুর পেয়েছি আমরা। তো আমার 17 বছর মনমান খেলাতে আমি অন্তত 17 বার পেয়েছি। 17 বার আঘাত পেয়েও কিন্তু মানে 18 বার আপনি চেষ্টা করেছেন যে না আমি আঘাতটা। আমি বলেই দিয়েছিলাম যে আমি মোহনবাগান ক্লাবে এসেছি, আমি 17 বছর খেলবো, খেলেছি 17 বছর। আমি ট্রফিও দিয়েছি, বলতে পারবে না, ট্রফিও দিয়েছি, 58টা ট্রফি জিতে দিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে এগুলো একটা নিজস্ব ভাবনা, জেদ, রাগ, অধিবেশন, মানে ডেডিকেশন যেটাকে বলে, যে অনুরাগী, একটা ফুটবল খেলার জন্য যে একটা ডেডিকেশন থাকা দরকার, সেই ডেডিকেটেড ছিলাম আমি। আমি কোনোদিন প্র্যাকটিস কামাই করিনি, এবং কামাই কেউ করতে দিতাম না কাউকে। এই সব মিলিয়ে মিশিয়ে যদি একজন উপরে বয়সে বড় বা বড় প্লেয়ার হয়ে যদি কেউ কাউকে গাইড করে, সেটা আমি মনে করি টিমের পক্ষে ভালো। দাদা আপনি তো দেশের রত্ন, তো আপনার মধ্যে কোনো একটা আসেনি, মানে ঘ্যাম ভাব আসেনি যে খেল রত্ন সবে দিল, তুমি কোথায় দেশের রত্ন বলে দিচ্ছ কি? না, আমাকে, আমি 2টো অর্জুন পুরস্কার পেয়েছি, একটা হচ্ছে অর্জুন আমার আমার কাছে আপনি রত্ন দাদা, মানে না দেশের রত্ন। খেল রত্ন না না, পেয়েছেন, খেল রত্ন রত্ন তো রাষ্ট্রপতি আমার দিল হ্যাঁ, তো। তাহলে তো আপনি তো রত্নই তো। হ্যাঁ, সেই সেটা আমি তো আপনার আমার ঘটনাটা হচ্ছে যে তুমি যে কথাগুলো বলছো সেগুলো সবই ঠিক, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটাকে মানুষের মনের মধ্যে, ছেলেদের খেলোয়াড়দের মনের মধ্যে এটা রেখে দিতে হবে, একদম একদম। সময় মতো এগুলোকে ঠিক মতো ব্যবহার করতে হবে। কিন্তু দাদা, রাগ আসে তাহলে- কোনো সময়, তো আপনার রাগ আসে মানে কোনো রাগ আমার নেই, তাহলে কাউরি নেই। প্রচুর না, রাগ রাগ তো হতেই হবে, রাগ একটা থাকা দরকার। কারণ হচ্ছে যখন যখন আমাদের সঙ্গে পেলে খেলছে, হ্যাঁ। যখন আমরা পেলের এগেনস্টে আমি খেলছি, তখন আমাদের রাগ রাখতে হবে। সে পেলে কে, পেলে কে, পেলে ওইসব অন্য কথা। মারাদোনা মাজা দাদা, দরকার জানেন, নেই। রাগ কিন্তু মঙ্গল কিন্তু কিন্তু ই না, করে মঙ্গলের জায়গা। মারাদোনার সময় করেছি, আমরা মারাদোনার এগেনস্টেও খেলেছি তো, কিন্তু আমরা করেছি ওগুলো, যে ঠিক আছে চালাও, পেলে বলে ফাউল করতে পারবো না তা তো নয়, ফাউল করেছি আমরা, কেন করবো না, পেলেকে তো ফাউল করেই রাখতে হবে। একদম একদম। তো শুধু ঘটনাটা হচ্ছে যে এগুলো সব মানসিক ভাবনা, তাৎক্ষণিক যে অবস্থা চলছে সেটাকে মেনটেন করার না, জন্য। আপনি দেখুন দাদা, মানে রাগটা কিন্তু যে দু রকমের হয়। না, রাগটা আমি বিদ্বেষমূলক নয়, ইয়েস ইয়েস ইয়েস, বিদ্বেষমূলক নয়, রাগটা হচ্ছে রক্ষণমূলক। ইয়েস মানে মানে সেনাবাহিনীর রাগ হয়, আবার একটা চোরেরও রাগ হয়। এটা কিন্তু আকাশ গোড়াল পার্থক্য। যাই হোক, তো আমরা আলোচনা করলাম, আমরা একটু
দাদার সাথে গল্প করলাম, আলোচনা করলাম, আরও কিছু জানবো। আমাদের এটা ফার্স্ট এপিসোড হলো, আর একটা মানে এপিসোড আসছে, সেই এপিসোডে কিন্তু দাদার সাথে একটু গুপ্ত কিছু কথা বলবো, যেটা অজানা কথা আছে সেইগুলি নিয়ে আলোচনা করব। দাদা প্রথম অনুষ্ঠানে যা তোমাদের শিক্ষা দিল সেটা কিন্তু মাথা পেতে নেবে। সমস্ত খেলোয়াড়দের বলবো, সমস্ত খেলোয়াড় যে নেশা করবে না। দাদা তুমি সমস্ত খেলোয়াড়ের জন্য দুটো বার্তা দিয়ে দাও তো আজকে, দুটো বার্তা যেটা সেটা শুনে সেই খেলোয়াড়দের বহু মানে মানে লাভ হবে আর কি, দুটো মানে বার্তা। বার্তা তো আমি একা না, এরা বিবেকানন্দ বার্তা দিয়েছে, রবীন্দ্রনাথও বলেছে ফুটবল নিয়ে, ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয় বলছে, বিদ্যাসাগর বলছে ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয়। আজ বাদে কাল যারে ভুলে যাবে একেবারে পরের মতন, তারে লয়ে আজ কেন বিচার বিরোধ হয় না এত আলাপন। মানে এই আইএফএসিলটা 1911 সালে জেতার পরে এটা করেছিল বিবেকানন্দ। যাই হোক, এরমভাবে নানান লোকে নানান রকম মন্তব্য করেছে, যে মন্তব্যগুলোর মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্ম উৎসাহিত হয়েছে। এই উৎসাহটাই, এই প্রেরণাটাই মানুষকে খেলতে আগ্রহী করেছে, তাতেই খেলাটা এতদিন এসছে। আজকে খেলাধুলোর আকর্ষণটা আস্তে আস্তে একটু কমছে, কিন্তু এটা আবার আসবে ঘুরে। দাদা তো তোমার মতো যদি কিছু রত্ন যদি থাকে, যদি আরো কিছু রত্ন তৈরি হয়, তো সেটা কি তুমি মানে বিশ্বাসী যে আরো রত্ন আমাদের দেশে ফুটবল রত্ন? হ্যাঁ, ফুটবল রত্ন আছে, খুঁজতে হয়, খুঁজতে হয়। হ্যাঁ, না খুঁজে পারে না। মানে আছে, কিন্তু ওদেরকে খুঁজে বের করে, জহুরির চোখটা দরকার হবে, মানে জহুরির চোখ দরকার হবে। যদি জহুরির চোখ থাকে, আছে। দাদা একটা খুব দামি কথা বললো, আমাদের দেশে অনেক কিছু আছে, ওটা খুঁজে বের করতে হবে, রত্ন আছে, খোঁজার চোখটা কিন্তু দাদা নেই, প্রফেশন হয়ে গেছে না, সব। আগে কিন্তু ছিল এটা। তুমি যদি আজ থেকে 20 বছর 25 বছর আগে যাও, এইখানেই এইখানেই আমাদের অনেক বড় খেলোয়াড় আছে যারা অলিম্পিকে নাম করেছে। চুনি গোস্বামী বলো, পিকে ব্যানার্জি বলো, অরুণ ঘোষ বলো, এরা বড় প্লেয়ার ছিল। এরা ওই মানুষকে খুব আনন্দিত করেছিল তখনকার দিনে, কেননা এরা সোনা পেয়েছিল দেশের হয়ে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে সেটা এখনো করা যায়। তার জন্য একটা মার্জিত একটা অনুশাসন খেলোয়াড়দের উপর চালাতে হবে, তা নাহলে পারবে না। রাইট রাইট রাইট। তো আমরা আরো কিছু জানবো। তো এখানে আজকের এপিসোডটা শেষ করছি, নেক্সট এপিসোডে আমরা আসছি। দেখতে থাকো, ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। লাস্টে একটাই বলবো কথা, মাঠে যাও, খেলা করো, ঈশ্বর প্রাপ্তি হবেই। শুধু মন্দিরে গেলে ঈশ্বর পাওয়া যায় না, আগে নিজের শরীরটাকে তৈরি করো, তারপরে মন্দিরে যাও, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি হবে। নমস্কার। সত্যি কথা বলতে এই 51 ফিটের কালীবাড়ি মধ্যমগ্রামের আমাদের সবার গর্ব। আর আরেকটা কথা বলি, জয়দেব শাস্ত্রী যার নেতৃত্বে এখানে 4 নম্বর ওয়ার্ডের আমার বোন কাউন্সিলর পৌরমাতা শ্রীমতী মমতা রায় সেন, তো এলাকাটা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখে করেছে। আর গর্বের সঙ্গে একটা কথা বলি, 51 ফিটের কালীবাড়ি যদি কোনো জায়গায় দেখতে হয় তাহলে জয়দেব শাস্ত্রীর কাছে মধ্যমগ্রামে এখানে আসতে হবে। আর একটা 51 ফিট এক জায়গায় একই স্থানে রয়েছে, এটা একটা দৃষ্টান্ত বিষয়। মধ্যমগ্রামে 4 নম্বর ওয়ার্ডে জয়দেব শাস্ত্রী এখানে দায়িত্ব নিয়ে করেছে। অপূর্ব, অসাধারণ কথা বলাটা ভুল হবে, তার থেকে যদি কিছু থাকে সেটা মধ্যমগ্রামে জয়দেব শাস্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছে। আর দিদি, আপনি তো সমস্ত উৎসবে এখানে আপনাকে আগেও পেয়েছি, তো আজকের মানে এবারের এই যে আমাদের 2023-এর যে জার্নি শুরু হচ্ছে এবং প্রথম দিনেই কল্পতরু উৎসবে এসে আপনার কেমন লাগে? দেখুন, আজকে সকলকে জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ইংরেজি নববর্ষে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমরা বিগত 2-3 বছর যেভাবে কাটিয়েছি, আগামী দিনটা যেন সব কিছু ভুলে গিয়ে নতুন করে পৃথিবীটা সুস্থ হোক, এই কামনা। আর দেখুন, আমরা যখন যে কোনো ধর্মে আমরা বিশ্বাসী, উৎসব আমাদের সবার, ধর্ম তো যার যার, আমরা যে যা ধর্মে বিশ্বাসী, সে ধর্মই হচ্ছে একমাত্র শান্তির একটা জায়গা, যেখান থেকে আমরা ঈশ্বরের সঙ্গে নিজেকে যোগ করতে পারি, এরকম একটা জায়গায়। আর কল্পতরু মানেই তো রামকৃষ্ণদেব আজকে দরাজ হাতে মানুষকে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। তো আমিও সেটাই বলবো, সমাজে সবাই সচেতন হোক, সকলের চৈতন্য হোক, আর সমাজকে এগিয়ে নিয়ে যাক।